নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সকলের আশীর্বাদ ও শুভকামনা নিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকের রান্নাটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজ তৈরি করছি আমাদের অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ। একদম ঠিক বুঝেছেন বন্ধুরা, আজ রান্না করব ইলিশ পোলাও। ইলিশ মাছ কার না খেতে ভালো লাগে, আর পোলাওয়ের সাথে এর কম্বিনেশনটা কিন্তু অসাধারণ হয়। প্রথমেই বলে দিই, এই রান্নাটা কিন্তু নিশ্চিন্তে বাড়িতে ট্রাই করতে পারেন। ইলিশ মাছ ভেঙে গিয়ে ঘেঁটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। রান্নাটা শুরু করলাম। প্রথমেই নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ, আর মাছের পিসগুলো এখানে কিন্তু একটু মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে, মানে এই থিকনেসটা যেন খুব বেশি পাতলা না হয়, এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এবার মাছগুলোকে ম্যারিনেট করার জন্য মশলাটা তৈরি করে নেব। প্রথমেই নিয়ে নিলাম 4 টেবিল স্পুন পরিমাণে ফ্যাটানো টক দই। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে পেঁয়াজের পেস্ট। এর সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে আদা রসুন বাটা। এখানে কিন্তু আমি সমান পরিমাণে আদা আর রসুন বেটে নিয়েছি। এর সাথে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর 1.5 চা চামচ পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো। এই সব কটা গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা একটু বুঝে দিয়ে নিতে হবে, কারণ আমরা কিন্তু এখানে মাছে কোনো রকম নুন বা হলুদের ব্যবহার করছি না। এই ম্যারিনেশনেই আমাদের কিন্তু মাছের নুনটাও বুঝে দিয়ে নিতে হবে। এরই সাথে দিয়ে নেব সামান্য একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য। এবার সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নেব। দই কিন্তু আগে থেকেই আমি ফ্যাটানো দই এখানে ব্যবহার করেছি। দই অবশ্যই খুব ভালো করে আমাদের ফেটিয়ে এই রান্নায় ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এর মধ্যে দিয়ে নেব প্রায় 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেল ব্যবহার করলে কি হয়, এই ম্যারিনেশনের মশলাটা কিন্তু খুবই বেশি স্মুথ আর সিল্কি হয়ে তৈরি হয়। আমি সাজেস্ট করব এই স্টেজে অল্প একটু তেলের ব্যবহার আপনারাও করবেন। তেলটা দেবার পর আবারও সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মিক্স করার স্টেজে কিন্তু দই আবারও খুব ভালো করে ফ্যাটানো হয়ে যাচ্ছে। এবার এই মশলার মধ্যে দিয়ে নিতে হবে ইলিশ মাছগুলো। আর যেহেতু এখানে মাছের সাইজটা আমার একটু বড় আর এই বাটিতে ঠিকঠাক ধরছে না, তাই জন্য আমি এই মাছটা বাটির থেকে বার করে সাইডে থালাতেই রেখে নিলাম। আর এই ম্যারিনেশনের মশলাটা পুরোটাই এই মাছের গায়ে ঢেলে নেব। যেভাবেই হোক না কেন আমাদের এই মাছের মধ্যে এই ম্যারিনেশনের মশলাটা ভালো মতো একটু কোট করে নিতে হবে। আপনারা যদি কোনো চ্যাপ্টা কোনো জায়গায় এই ম্যারিনেশনের মশলাটা তৈরি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু মাছগুলো ওই জায়গাতে দিয়েই ম্যারিনেট করে রেখে নিতে পারেন। যাই হোক, আমি এভাবে চামচ দিয়ে এই ম্যারিনেশনের মশলাটা মাছের গায়ে দিয়ে নিচ্ছি। এবার একদিকে দেয়া হয়ে গেলে মাছগুলোকে একটু উল্টে নেব, আর উল্টে নিয়ে অপর দিকেও আমাদের কিন্তু এই ম্যারিনেশনের মশলাটা ঠিক একইভাবে দিয়ে নিতে হবে। চেষ্টা করতে হবে মাছের গায়ে যেন এই ম্যারিনেশনের মশলাটা খুব ভালোভাবে কোট হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাছের মধ্যে খুব ভালো করে আমি ম্যারিনেশনের মশলাটা লাগিয়ে নিয়েছি। আর এভাবেই এটাকে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। খুব বেশি সময়ের জন্য রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। ওপর দিকে ওভেনেতে কড়া বসিয়ে কড়া ভালো মতো গরম করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সাদা তেল। যেহেতু এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে তুলে নেব, তাই জন্য তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিয়ে নিতে হবে। বেরেস্তা করার সময় যদি বেশি পরিমাণ তেলে এটা না ভাজা হয় বা তেলটা যদি একটু কম হয়ে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় বেরেস্তাটা ঠিক ভালো মতো তৈরি হয় না। তাই জন্য আমি সাজেস্ট করব বেরেস্তা করার সময় তেলের পরিমাণটা একটু বেশি থাকলেই ভালো হয়। এবার তেল কিন্তু খুব ভালো করে গরম হতে হবে। মিডিয়াম হিট অয়েল বা হালকা তেল গরম থাকলে কিন্তু চলবে না। তেল যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন এভাবে হাতের সাহায্যে পেঁয়াজগুলোকে একটু ঘষে নিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে নিতে হবে। এতে করে কি হবে, পেঁয়াজের সবকটা স্লাইসই খুব ভালো মতো খুলে যাবে।
নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ঠিক কীভাবে এই সবকটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন একবারে খুব বেশি পেঁয়াজ না দিয়ে নেবার। মানে যদি আপনাদের পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকে সেক্ষেত্রে আমি বলবো পেঁয়াজটা ব্যাচে ভেজে নেবেন। তবে আমি এখানে ঠিক 1 কাপ তেলে এতটা পেঁয়াজ দিয়ে নিলাম। এবার নাড়াচাড়া করে ওভেনের হিটটাকে মিডিয়াম করে নিয়ে আমাদের পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমাদের একটু ভালো করে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে তুলে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজের গায়ে একটা খুবই ভালো কালার এসে গেছে আর পেঁয়াজগুলো বেশ ভালো মতো কিন্তু ক্রাঞ্চি হয়ে গেছে। এই পর্যায়ে একটা পেপার টাওয়ালে আমি কিন্তু পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়ার তেল কমিয়ে নিয়ে কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। এবার এর মধ্যে সামান্য একটু ম্যারিনেশনের মশলাটা প্রথমে দিয়ে নিলাম। এবার এই মাছগুলো তেলের মধ্যে দিয়ে নেব। ম্যারিনেশনের মশলা না দিয়ে যদি ডিরেক্টলি এই মাছগুলো তেলের মধ্যে দেয়া হয় সেক্ষেত্রে মাছগুলো একটু বেশি ভাজা হয়ে যায় আর তলা থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য আমি বলবো প্রথমে সামান্য একটু ম্যারিনেশনের মশলাটা দিয়ে নেবেন, তারপর মাছগুলো দিয়ে ঠিক এইভাবে তার উপর থেকে ম্যারিনেশনের মশলাটা কোট করে চাপা দিয়ে একদম লো হিটে এটাকে কুক করবেন। এতে করে কি হবে, ইলিশ মাছ খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর তলা থেকে পুড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। আর একই সাথে আমাদের মশলাও কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে যাচ্ছে। প্রায় 5 মিনিট পর কড়ার চাপা খুলে নিলাম আর মাছগুলোকে একটু উল্টে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছের গায়ে কিন্তু একটা ভালো মতো কালার আসা শুরু হয়ে গেছে, মানে মাছ যে ভালো মতো সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। উল্টে পাল্টে মাছগুলোকে আমাদের খুব ভালো মতো কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আর এই পর্যায়ে মশলাটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে এটা কড়ার গায়ে ধরে না যায়। যদিও এটা ধরে যাওয়ার চান্স কিন্তু খুবই কম, যেহেতু ওভেনের হিট আমি কিন্তু এখানে একদম লোতে রেখেছি। আবারও কড়ার চাপা দিয়ে নিয়ে আরও 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে একটু কুক করে নিতে হবে। তবে খেয়াল করতে হবে ওভেনের হিট যেন একদম লোতে থাকে। কড়ার চাপা খুলে নিলাম আর এই পর্যায়ে মাছ কিন্তু খুবই সফট, খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। প্রতিটা মাছ আমি কড়া থেকে তুলে সাইডে রেখে নেব। তবে এই গ্রেভিটা কিন্তু আমি কড়ার মধ্যেই রেখে থাকব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে খুবই হালকা হাতে চামচের সাহায্যে তুলে সাইডে রাখছি। সবকটা মাছই আমি এক এক করে তুলে নিলাম। এবার এরই মধ্যে সামান্য একটু গ্রেভি তুলে রেখে নেব। এই গ্রেভি পরে মাছের মধ্যে খেতে ও দেখতে দুটোই খুবই ভালো লাগে। তবে পুরো গ্রেভিটা কিন্তু তুললে চলবে না, প্রায় 3-4 চামচ গ্রেভি তুলে নিলেই কিন্তু এনাফ। এবার এই একই গ্রেভির মধ্যে দিয়ে নেব 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। আর এই চালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চাল কিন্তু একদম ঝরঝরে আছে, অথচ চাল আগে থেকেই কিন্তু ধোয়া। পুরো চালটাই আমি এই গ্রেভির মধ্যে দিয়ে নিলাম। আর এবার নাড়াচাড়া করে মিডিয়াম হিটে আমাদের কিন্তু এই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে একটা জিনিস বলে রাখবো, চাল ধোবার সময় কিন্তু খুব বেশি ঘষে ঘষে ধোবেন না। সেক্ষেত্রে কি হয়, পোলাওয়ের চাল কিন্তু খুব বেশি ঘেঁটে যায়। তাই জন্য আমি বলবো পোলাওয়ের চাল ধোবার সময় একটু হালকা হাতে এটাকে ধুয়ে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু আমাদের চালটাকে ভেজে নিতে হবে। এখানে আমি প্রায় 12 থেকে 15 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম হিটে চালটাকে ভেজে নিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চালের গায়ে একটা ভালো মতো কালার এসে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে নেব 2 কাপ পরিমাণে জল। মানে বলে রাখি 1 কাপ পরিমাণ চালেতে আমাদের 2 কাপ পরিমাণে জল দিয়ে নিতে হবে। এই রেশিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর বলে রাখি চাল যদি বেশি পুরনো হয় সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে পারেন। 1/3 বা 1/4 কাপ জল একটু দিয়ে নিতে পারেন এক্সট্রা। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ ভাজা মানে বেরেস্তা। আর এর সাথে কিন্তু সামান্য একটু বেরেস্তা আমি রেখে দিয়েছি পরে গার্নিশিংয়ের জন্য। এবার সব কিছুকে খুব ভালো করে কিন্তু আমাদের মিক্স করে নিতে হবে।
আর ওভেনের হিটটা এই স্টেজে কিন্তু আমি রেখেছি মিডিয়ামে। সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিলাম যাতে জল, মশলা, চাল, গ্রেভি, পেঁয়াজ সব কিছু ভালো করে মিশে যায়। এই পর্যায়ে দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন। তবে নুনের পরিমাণটা এই পর্যায়ে সামান্য একটু বেশি দিয়ে নিতে হবে, মানে আপনারা টেস্ট করে দেখবেন নুনটা যেন একটু বেশি লাগে, কারণ যখন চালটা সেদ্ধ হবে তারপর কিন্তু ভাতটা বেড়ে যাবে। তখন কিন্তু নুন যদি কম দেয়া হয় বা এই পর্যায়ে সমান পরিমাণে দেয়া হয়, সেক্ষেত্রে কিন্তু লাস্টে খেতে কিন্তু নুনটা কম লাগতে পারে। তাই জন্য নুনটা এই স্টেজে একটু বেশি দেবেন। এবার চাপা দিয়ে এটাকে আমরা সেদ্ধ হতে দেব প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য, একদম লো হিটে। আর এই কড়ার লিডের ফুটোটা কিন্তু আমাদের ব্লক করে দিতে হবে একটা টিস্যু পেপার বা যে কোনো কাগজ বা লবঙ্গ দিয়ে। প্রায় 12 মিনিট হয়ে গেছে। কড়ার চাপা আমি খুলে নিলাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জল কিন্তু খুব ভালো মতো শুকনো হয়ে গেছে, আর চালটাও কি ভালো মতো ছড়ছড়ে হয়ে তৈরি হয়েছে। চালও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এই পর্যায়ে আমাদের দিয়ে নিতে হবে এই তৈরি করে রাখা ইলিশ মাছগুলো। এভাবে পোলাও রান্না করলে কিন্তু ইলিশ মাছ ভেঙে গিয়ে কাঁটা মিশে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আর যেহেতু ইলিশ মাছের গ্রেভিতেই পোলাওটা তৈরি করা হয়েছে, পোলাওয়ের মধ্যে কিন্তু ইলিশের একটা দারুণ সুন্দর ফ্লেভারও চলে আসে। সবকটা মাছ এক এক করে এই পোলাওয়ের ওপরে আমি কিন্তু সাজিয়ে নিলাম। আর এই ইলিশ মাছের যে গ্রেভিটা যেটা আমি তুলে রেখেছিলাম, সেই গ্রেভিটাও ওপর থেকে ছড়িয়ে দিলাম। এতে করে কি হয়, দারুণ সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে। ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, আর লঙ্কাটা কিন্তু আমি আধখানা করে চিড়ে নিয়েছি। এরই সাথে দিয়ে দেব সামান্য একটু বেরেস্তা, তবে খুব বেশি পরিমাণে কিন্তু এই স্টেজে বেরেস্তা ব্যবহার করবেন না, সামান্য একটু দিলেই হবে। এবার চাপা দিয়ে এটাকে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। তবে ওভেনের হিট কিন্তু এই স্টেজে একদম লোতে রাখতে হবে, কারণ এই স্টেজে কিন্তু আমাদের মাছ ও ভাত দুটোই কিন্তু 95% কুক হয়ে আছে। প্রায় 5 মিনিট পর কড়ার চাপা খুলে নিলাম আর ওভেনের হিট করে দিলাম অফ। আমাদের কিন্তু ইলিশ পোলাও সার্ভ করবার জন্য একদম রেডি। আমার মনে হয় না এর সাথে আর অন্য কিচ্ছু লাগবে। আশা করছি আমার আজকের এই অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ আপনাদের সকলের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।